নমস্কার। আজকের সাসপেন্স স্টোরি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। এখনও যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন, এই আশা নিয়ে শুরু করছি আজকের গল্প। সুমথনাথ ঘোষের লেখা ম্যাজিকের ভূত। এই নিয়ে দুদিন হলো জাদু সম্রাট পিসি সরকারের ম্যাজিক দেখবার টিকিট কাটতে গিয়ে ফিরে এলো বুবুন। ওর দিদি সুচরিতা বলে, 8 সপ্তাহ চলছে, এখনও এত ভিড়, বলিস কি রে? হ্যাঁ, যত দিন যাচ্ছে তত যেন ভিড়ও বাড়ছে। ওহ, কি লম্বা কিউ, দেখলে তোর মাথা খারাপ হয়ে যাবে দিদি। শুনলুম রাত 4টে থেকে নাকি লোকে লাইন লাগায়। কলকাতা এখন একটা আদিক্ষেতার রাজ্য হয়েছে। বলতে বলতে ওদের মা রান্নাঘর থেকে বেরিয়ে এলেন। স্কুল কলেজের ছেলে মেয়ে ভর্তি থেকে শুরু করে খেলাধুলো, সিনেমা, থিয়েটার, রেলের টিকিট কাটা পর্যন্ত যেখানে যাও সর্বত্র ওই একই ব্যাপার। অথচ লোকের মুখে শোনো, দেশে পয়সার অভাব, মানুষ খেতে পাচ্ছে না, পড়তে পাচ্ছে না। মেজো মেয়ে সুমিতা বলে ওঠে, হবে না কেন মা? তোমাদেরই ঘরের একটা অর্ডিনারি ছেলে আজ দুনিয়ার চোখে ধাঁধা লাগিয়ে জাদু সম্রাট উপাধি আনলে। পৃথিবীর সব জাদুকরের মধ্যে সে শ্রেষ্ঠ আসন লাভ করলে। কেমন করে? কে না তা চোখে দেখতে চায় মা? সুচরিতা বলে, তাছাড়া লোকটা বিজ্ঞাপনও দিতে জানে। দেখছিস না কদিন ধরে লিখছে, ডাক্তারকে দিয়ে হার্ট পরীক্ষা করিয়ে তবে টিকিট কিনবেন। ভূতের খেলা দেখাবার সময় রোজই নাকি 1-2 করে অজ্ঞান হয়ে যায়। ওসব গুলপট্টি, বিজ্ঞাপনের স্টান্ট। সবাই বোঝে। সুমিতা বাঁকা মন্তব্য করে। কিন্তু বিলেত, আমেরিকাতেও এই ভূতের খেলা দেখানোর সময় কে কবে অজ্ঞান হয়ে গিয়েছিল সেখানকার কাগজের রিপোর্টগুলো পর্যন্ত তুলে দিয়েছে। বুবুনের ছোট বোন পিকুন বলে, দাদা আমি যাব না, আমার টিকিট কেটো না, আমার ভয় করছে, আমি মার কাছে থাকবো বাড়িতে। ববি বলে, ধ্যাৎ, ভয় কি? বেশ তো ভূতকে চোখে দেখতে পাবো, তুই বড় বোকা। 5 বছরের ছেলে ববির এই কথা শুনে সকলে একসঙ্গে যখন হেসে উঠল, তখন সে খপ করে তার প্যান্টের পকেট থেকে বন্দুকটা বার করে বলল, আমি এটা নিয়ে যাব, গুলি করে মারবো সেই ভূতটাকে, বলেই ফট করে একটা ক্যাপ ফাটিয়ে দিল। অনেক কষ্টে পরের শনিবার টিকিট কেটে আনলো বুবুন। ওরা 5 ভাই বোন যখন সাজগোজ করে বাড়ি থেকে বেরোতে যাবে, ওর মা বললেন, একটু দাঁড়াও। তারপর তত্তর করে সিঁড়ি দিয়ে ওপরে উঠে গিয়ে ঠাকুরঘর থেকে মা কালীর সিঁদুর এনে ছেলে মেয়ে সকলের কপালে ছোট্ট করে একটা একটা টিপ পরিয়ে দিলেন। বুবুন হেসে ওঠে, এসব তোমার কি কাণ্ড মা? মা বলেন, হঠাৎ মনে পড়ে গেল আজ শনিবার, ভাদ্র মাসের অমাবস্যা। 2 আইবুড়ো মেয়েকে নিয়ে ভর সন্ধেবেলায় কী সব ভূত প্রেতের খেলা দেখতে যাচ্ছিস। কিসে কি হয় বলা যায় না বাপু। বড় মেজো মেয়ে এবার হেসে গড়িয়ে পড়ল, তোমার মাথাটা দেখতে খারাপ হয়ে গেছে মা। এ কি সত্যি? আমরা তো ম্যাজিক দেখতে যাচ্ছি। বুবুন হেসে বলল, না, তোমাকে আর মানুষ করা গেল না মা। তাহলে এই যে স্টেজের ওপর রোজ মানুষের জিভ কেটে দিচ্ছে, একটা মেয়েকে করাত দিয়ে 2খানা করে কেটে ফেলছে জাদু সম্রাট, সব কি তুমি সত্যি মনে করো? জানি না বাপু, অত শত, আমি মুখ্য মানুষ, তোদের মতো এত লেখাপড়া তো শিখিনি। সেদিন খেলাগুলো সবই খুব জমেছিল। একটা করে শেষ হয় আর দর্শকদের করতালির ধ্বনিতে প্রেক্ষাগৃহ মুখর হয়ে ওঠে। সুমিতা, সুচরিতা, পিকুন, ববি সবাই মুগ্ধ, বিস্মিত, হতবাক। বুবুন চুপি চুপি জিজ্ঞেস করে দিদিদের, কিরে কেমন লাগছে? এক্সেলেন্ট, টাকা সার্থক, এই যেন বিশ্বাস করা যায় না যে ভোজবাজি দেখছি। সব শেষে শুরু হবে
ভূতের খেলা। তার আগে স্টেজের উপরে পর্দাটা বেশ কিছুক্ষণ পড়ে রইল। দর্শকরা যখন সেই ভৌতিক দৃশ্য দেখার জন্য কৌতূহল আর চেপে রাখতে পারছিল না, ঠিক সেই বিশেষ মুহূর্তে দপ করে প্রেক্ষাগৃহের সমস্ত আলো নিভে গেল। অন্ধকার ঘুটঘুট করতে লাগলো চারদিকে। সবাই নিঃশ্বাস রুদ্ধ করে বসে আছে। কি দেখবে এখনই কে জানে। পিকুন দাদার হাতটা খপ করে চেপে ধরে বললে, দাদা, বড্ড ভয় করছে। ববি দাদার গায়ের সঙ্গে নিজেকে লেপ্টে দিয়ে ফিস ফিস করে বলে, আমার একটুও ভয় করছে না। তৎক্ষণাৎ সনসন করে ঝড়ের শব্দের সঙ্গে কাট 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 বিকট আওয়াজ শুরু হলো। কিম্ভূত কিমাকার সব প্রেতের মূর্তি সেই জমাট অন্ধকারে যেন কিলবিল করে উঠছে। কোনোটা স্কন্দ কাটা, কোনোটা গন্না খেঁদা, কোনোটা মাথার খুলির ওপর ফাটার মতো রক্তবর্ণ দুটো চোখ জ্বলছে, কোনোটার মুখের সামনে ঝুলছে মূলোর মতো কয়েকটা দাঁত, কতগুলো শুধু কঙ্কাল। অদ্ভুত ভঙ্গিতে তারা নাচতে লাগলো। একটা, দুটো, 5টা, 10টা, 20টা নয়, অগণিত। ডাইনে বাঁয়ে, সামনে পেছনে, মাথার ওপরে যেদিকে তাকাও শুধু সেই বীভৎস ভূত প্রেতের ভয়াবহ সব মূর্তি। হঠাৎ ধপ করে একটা আওয়াজ হলো। সঙ্গে সঙ্গে হেল্প হেল্প, ডাক্তার ডাক্তার বলে 2-3 জন চেঁচিয়ে উঠল। অন্ধকারে কিছুই দেখা গেল না। মনে হলো অনেকগুলো জুতোর শব্দ দরজার দিক থেকে ছুটে এসে যেন কাকে ধরাধরি করে চুপিসারে বাইরে নিয়ে গেল। আশপাশ থেকে ফিস ফিস আওয়াজ শুধু কানে এলো। অজ্ঞান হয়ে গেছে একজন যুবক। খেলা চলছে। দর্শকপূর্ণ সেই প্রেক্ষাগৃহে স্তব্ধ থেকে স্তব্ধতর হয়ে ওঠে। সবাই যেন ভয়ে আড়ষ্ট, জড়সড়। কারো মুখে কোনো কথা নেই। এমন সময় দরজার দিক থেকে কয়েকটা ভারী বুটের আওয়াজ এসে স্টেজের সামনে থেমে গেল এবং গম্ভীর কণ্ঠে একজন বলে উঠল, মিস্টার সরকার, শিগগির বন্ধ করুন এই মারাত্মক খেলা, নইলে আপনাকে এক্ষুনি অ্যারেস্ট করব। লালবাজার থেকে আসছি। জাদুঘর সরকারের কণ্ঠস্বর শোনা গেল। 1, 2, 3। নিমেষে সব ভূত প্রেতগুলো কোথায় মিলিয়ে গেল। দপ করে আলো জ্বলে উঠল। দর্শকরা দেখল সামনে একজন পুলিশ ইন্সপেক্টর দাঁড়িয়ে আছেন, কয়েকজন পুলিশ কনস্টেবল সঙ্গে নিয়ে। দর্শকরা হইচই করে উঠল, খেলা বন্ধ করতে দেবে না, আমরা পয়সা দিয়ে টিকিট কেটেছি। ইন্সপেক্টর সাহেব বললেন, এইমাত্র যে যুবকটি খেলা দেখতে দেখতে অচৈতন্য হয়ে পড়েছেন তার অবস্থা সংকটজনক। তার জীবনের জন্য জাদুকরকে দায়ী হতে হবে। তা কি আপনারা জানেন? এবার জাদু সম্রাট স্টেজের সামনে এগিয়ে এসে বললেন, এই অভিযোগ সত্য নয়, কারণ পৃথিবীর বড় বড় শহরে আমি এই খেলা দেখিয়েছি, কিন্তু কোথাও এরকম ঘটনা ঘটেনি। এভাবে আরও অনেক দর্শক সংজ্ঞাহীন হয়েছেন বটে, কিন্তু একটু পরেই মুখে চোখে জল দিয়ে বাতাস করতে করতেই তাদের চৈতন্য ফিরে এসেছে। এটা আতঙ্কজনিত সাময়িক দৌর্বল্য ছাড়া আর কিছুই নয়। তবে যিনি এখনই অজ্ঞান হয়ে পড়েছেন তিনি যদি আগেই অন্য কোনো সাংঘাতিক রোগে আক্রান্ত হয়ে থাকেন, তার জন্যে কি আমি দায়ী? তাই আমি অনুরোধ করছি সেই রোগীকে সকলের সামনে নিয়ে আসা হোক, এবং এখানে দর্শকদের মধ্যে যদি কোনো ডাক্তার থাকেন তাহলে তাকে আমি সাদরে আহ্বান জানাচ্ছি, তিনি রোগীকে এসে পরীক্ষা করে দেখুন। বেশ বলেই পুলিশ ইন্সপেক্টর সাহেব বাইরে বেরিয়ে গেলেন এবং সেই রোগীকে ধরাধরি করে স্টেজের উপর নিয়ে এলেন। এবার হাত জোর করে জাদুকর সরকার বললেন, ডক্টরস ইফ এনি হিয়ার ডু প্লিজ কাম। সঙ্গে সঙ্গে এখান ওখান থেকে 4-5 জন উঠে দাঁড়ালেন। ইয়েস ইয়েস, ইউ অল কাম প্লিজ। 2 জন ইংরেজ ডাক্তার
একজন পাঞ্জাবি, একজন চীনা ও একজন বাঙালি একসঙ্গে স্টেজে উঠে একে একে রোগীর নাড়ি পরীক্ষা করে সবাই একমত হয়ে বললেন, হ্যাঁ, রোগীর অবস্থা খুবই সংকটজনক। এখনই একে হাসপাতালে ভর্তি করতে না পারলে হয়তো জীবন বিপন্ন হয়ে দাঁড়াবে। জাদুকর সরকার বললেন, এখনই হাসপাতালে আমি ফোন করে দিচ্ছি অ্যাম্বুলেন্স পাঠাবার জন্য। ডাক্তাররা সবাই স্টেজ থেকে নেমে এলেন। রোগী তখনও মূর্ছিতের মতো পড়ে আছে। হঠাৎ একজন দাড়িওয়ালা মুসলমান স্টেজের উপরে উঠে রোগীর মুখের দিকে কটমট করে তাকিয়ে বললেন, কোনো রোগ নয় হুজুর, ওনার ঘাড়ে ভূত চেপেছে। ওনার মুখের ভাব দেখে আমি বুঝতে পেরেছি। চারদিক থেকে একসঙ্গে রব উঠল, কে তুমি? আমি একজন ভূতের ওঝা। আমার 3 পুরুষের এই কাম, এই ব্যবসা হুজুর। কালুখালীর রহিম শেখের বেটা ছোলেমালি আমি। গাভা, গৈলা, পটুয়াখালীর ওদিকে সবাই আমাকে এক ডাকে চেনে। আমি এসেছিলুম হুজুরের খেলা দেখতে। ভূত প্রেত নিয়ে সারা দুনিয়া জয় করে এসেছেন শুনে একবার দেখতে এসেছি। আমি মুখ্য মানুষ, আপনাদের মতো লেখাপড়া শিখিনি, কিন্তু এটা জানি যে ভূতে যাকে ধরে কোনো ডাক্তার বদ্যি বা কোনো ওষুধ ইঞ্জেকশন তার কিছু করতে পারবে না। আমি 40 বছর ধরে এই কাম করছি। ওস্তাদের দোয়ায় আর খোদার মর্জিতে আমার চিনতে কখনো ভুল হয় না। জাদুকরের মুখে চোখে তখনও অবিশ্বাস। তিনি বললেন, সারা পৃথিবীতে এই খেলা দেখিয়ে এলুম, কখনো তো এমন ধারা হয়নি। সত্যি সত্যি ভূত তো কারো ঘাড়ের চাপেনি। লোকটি বললে, রহিম শেখের বেটা ছোলেমানি কখনো ঝুট বলে না হুজুর। 1 গ্লাস জল আনুন, আমি এখনই প্রমাণ করে দিচ্ছি। সঙ্গে সঙ্গে 1 গ্লাস জল এনে তার হাতে দিতেই পকেট থেকে একখানা ভাঁজ করা সিল্কের রুমাল বার করে স্টেজের উপর বিছিয়ে ওঝা নামাজ পড়ার ভঙ্গিতে বসে বিড়বিড় করে কতগুলো কি মন্ত্র পড়ে। তারপর সেই জল নিয়ে রোগীর চারপাশে 3 বার প্রদক্ষিণ করে। যেমন গ্লাসের জল রোগীর মুখের উপর ছিটিয়ে দিয়ে 3 বার ফু 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 বলেছে, অমনি সেই অচৈতন্য যুবকটি গর্জে উঠল, কে তুই? আমায় মারলি? তোর মুন্ডু আমি চিবিয়ে খাবো। আগে তো আমি তোর ঘাড় মটকাই, তারপর তুই যা পারিস করিস বলে ছোলেমালি আবার বিড়বিড় করে মন্ত্র পড়ে সেই জলটা ওর গায়ে ছিটিয়ে দিলে। অমনি নাকি সুরে সে চেঁচিয়ে উঠল, আমারে মারছিস? আচ্ছা, আর মারবো না। তুই কে আগে বল, কোথায় থাকিস, আর কেনই বা এত লোক থাকতে এর ঘাড়ে চাপলি? সব ঠিক ঠিক বল, তাহলে কিছু করব না। আর যদি মিথ্যে কথা বলিস তাহলে সর্ষে পোড়া, হলুদ পোড়া এবং শেষে লোহা পোড়া। মনে রাখিস, আমি 1, 2, 3 যেই বলবো অমনি তোকে বলতে হবে। 1, 2, 3 নাকি সুরে অমনি সেই যুবকটি বলে উঠল, আমার নাম মলয় সরকার। আমি থাকি জাদুকরের লাল রঙের নতুন কাঠের বাক্সে। আর যার ঘাড়ে চেপেছি সে আমার পরম শত্রু। অনেক দিন পরে তাকে পেয়েছি, তাই তার ঘাড় না মোটকে ছাড়ব না। এর নাম কি? এনার সঙ্গে তোর কিসের শত্রুতা? বল শিগগির। এর নাম শঙ্কর সেন। হুগলি ইঞ্জিনিয়ারিং কলেজে আমরা দুজনে একসঙ্গে পড়তুম। ফাইনাল পরীক্ষায় আমার ফার্স্ট হওয়ার কথা, কিন্তু ও বড় লোকের ছেলে বলে অনেক টাকা ঘুষ খাইয়ে ফার্স্ট হয়ে যায়। ফার্স্ট হলে কলেজের স্কলারশিপ নিয়ে বিলেত যেতুম। সেখান থেকে রিসার্চ করে এলে ওই কলেজেরই 850 টাকার মতো মাইনের চাকরি হতো।
কিন্তু ও আমার মুখের গ্রাস কেড়ে নিয়ে আমার জীবনটা ব্যর্থ করে দেয়। তাই আমি মনের দুঃখে হুগলির পুল থেকে গঙ্গায় ঝাঁপ দিয়ে আত্মহত্যা করি। কেউ এ কথা জানে না। জোয়ারের জলে ভাসতে ভাসতে আমার দেহটা একটা জঙ্গলের মধ্যে আটকে যায়। সেখানে শিয়াল কুকুরে যখন আমার পচা দেহটাকে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে, তখন এক চামার আমার দেহ থেকে মাংসগুলো ছাড়িয়ে ফেলে। আমার হাড়গুলো নিয়ে কলকাতার এক দোকানে বিক্রি করে দেয়, আর সেই দোকানদারের কাছ থেকে আমাকে কিনে নিয়ে এসে জাদুকর লাল কাঠের বাক্সয় আশ্রয় দেয়। প্রতিদিন আমায় নিয়ে খেলা দেখিয়ে আবার সেইখানে ভরে রাখেন। এতদিন পরে আমার সেই চিরশত্রু শঙ্করকে পেয়েছি এখানে, আর কি ছাড়ি, তাই ওর ঘাড়ে চেপেছি। বড় বড় ডাক্তাররা সব হতবম্ব হয়ে গেলেন। তাদের ডাক্তারি শাস্ত্রকে ডুবিয়ে দিলে ওই একটা অশিক্ষিত গেঁয়ো ওঝা। তবু শেষ পর্যন্ত কি হয় দেখার জন্য তারা সবাই আগ্রহে অপেক্ষা করেন। দর্শকরা সব ভ্যাবাচাকা খেয়ে গেছে। তাহলে যতগুলো কঙ্কাল নিয়ে জাদুকর খেলা দেখালেন, সবাই এর ভেতর সত্যিকারের ভূত আছে? চোখের সামনে এই দৃশ্য দেখার পর মিথ্যা বা বোগাস বলে তারা উড়িয়ে দেয় কি করে? আর জাদুকরের মনের অবস্থা না বলাই ভালো। একটু পরে অ্যাম্বুলেন্স এসে গেল। জাদুকর তাদের ফিরিয়ে দিলেন। শঙ্কর সেনের বাপ মা সঙ্গে ছিলেন, তারাও কোনো আপত্তি করলেন না। তবে জাদুকর সরকারের কানে কানে তারা বললেন, আমার ছেলে বিলাত ফেরত ইঞ্জিনিয়ার, কলেজে স্কলারশিপ নিয়ে বিলেত গিয়েছিল, তাও সত্যি। কিন্তু ওই যে ঘুষ দিয়ে ফার্স্ট হয়েছিল বলছে, ওটা সম্পূর্ণ মিথ্যে। এতগুলো লোকের সামনে এইভাবে আমার ছেলের নামে অপবাদ দেওয়ার জন্যে আমি ওর নামে মানহানির মামলা আনব। সকলে হো 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 করে হেসে উঠল। কার নামে মানহানির মামলা করবেন? জাদুকর সরকার মিষ্টি হেসে প্রশ্ন করলেন শঙ্কর সেনের বাবাকে। তিনি ভীষণ রেগে গিয়েছিলেন। রুমালে মুখ মুছতে মুছতে বলে উঠলেন, তাই বলে সকলের সামনে ওই মিথ্যাকে মেনে নিতে বলেন? একজন বৃদ্ধ লোক 10 টাকার সিট থেকে উঠে দাঁড়িয়ে এর প্রতিবাদ করলেন। বললেন, মলয় সরকারের স্পিরিট যা বলছে তা বর্ণে বর্ণে সত্যি। কারণ আমার চেয়ে এই খবর বেশি কেউ জানে না। আমি এই কলেজে তখন কেরানির চাকরি করতুম। শঙ্কর সেনের নম্বর আমি কেটে বাড়িয়ে দিই। আজ 8 বছর হলো আমি রিটায়ার করেছি। দর্শকরা কেবল নয়, স্বয়ং জাদু সম্রাট পর্যন্ত হতবাক। একটা নাটক যেন তার চোখের সামনে অভিনীত হলো। লজ্জায় অধোবদন হয়ে শঙ্কর সেনের বাবা দাঁড়িয়ে রইলেন। ছোলেমালি তখন গলার জোর দিয়ে বললেন, আগে আমি তো আগেই বলেছিলুম ওনাকে ভূতে ধরেছে, তার প্রমাণ তো দেখলেন। শঙ্কর সেনের মা এবার হাত জোর করে বললেন, আপনি আমার ছেলের ঘাট থেকে ওই অপদেবতা নামিয়ে দিন দয়া করে। আপনাকে আমি প্রচুর বকশিশ দেব। দিচ্ছি মা, আপনি ব্যস্ত হবেন না। যখন এতটা আমার উপর বিশ্বাস রাখতে পেরেছেন, শেষটুকু করব বই কি। দেখুন না, এবার মোক্ষম মারণাস্ত্র ছাড়ছি। বলেই চোখ বুজে বিড়বিড় করে কতগুলো কি মন্ত্র পাঠ করে পকেট থেকে দেশলাই বার করে জাদুকরের খেলার প্রোগ্রামটাতে আগুন লাগিয়ে শঙ্কর সেনের মুখের কাছে যেই নিয়ে গেল, অমনি সে হাউ হাউ করে লাফিয়ে উঠল, উড়ে উড়ে মেরে ফেললে রে, উড়ে মেরে ফেললে রে। বল, এখনই ওকে ছেড়ে চলে যাবি? হ্যাঁ হ্যাঁ যাব। ঠিক বলছিস? হ্যাঁ ঠিক বলছি। আচ্ছা, তাহলে ওই সামনের ওয়াটার অফ ইন্ডিয়ার বড় কলসিটা জলে ভর্তি রয়েছে, ওটাকে শুধু দাঁতে করে ধরে নিয়ে চলে যাবি। তবেই বুঝবো আমরা যে তুই
ওকে ছেড়ে দিয়েছিস। সঙ্গে সঙ্গে হামাগুড়ি দিয়ে এসে শঙ্কর সেন সেই কলসিটা দাঁতে কামড়ে ধরে ছুটে স্টেজের ভেতর চলে গেল। সকলে তার পেছনে পেছনে গিয়ে দেখল শঙ্কর সেনের দেহটা মূর্ছিত হয়ে পড়ে আছে সেই লাল কাঠের বাক্সের কাছে। মুখে জলের ছাপটা মেরে পাখার বাতাস দিতে দিতেই তার জ্ঞান ফিরে এলো। চোখ চেয়ে তার চারপাশে এত লোক দেখে সে উঠে দাঁড়িয়ে লজ্জিত কণ্ঠে সে তখন প্রশ্ন করলে, আমি এখানে কেন মা? ওর বাবা বললেন, তোর শরীরটা খারাপ হয়েছিল বলে জাদু সম্রাট তোকে ভেতরে এনে বিশ্রাম করতে দিয়েছিলেন। বাবা মার সঙ্গে শঙ্কর সেন স্টেজ থেকে দর্শকদের সামনে নেমে গেল। ভেলভেটের পর্দাটা স্টেজের উপর ধীরে ধীরে যেই নেমে এলো, করতালির ধ্বনিতে সমস্ত প্রেক্ষাগৃহ বারংবার মুখরিত হয়ে উঠল। জনগণমন সঙ্গীত থামলে সকলে হুড়মুড় করে দরজা দিয়ে রাস্তায় বেরিয়ে এলো। বাসের জন্য অপেক্ষা করছিল বুবুনরা। একটা বাস চলে গেল। এত ভিড় যে ওরা তাতে উঠতে পারল না। পিকুন বলল, দাদা, ভূত কে? যে লোকটা ওর বাবা মার সঙ্গে স্টেজ থেকে নেমে গেল? ববি বলে উঠল, দেখ পোকা, ভূত ভূত তো কখন তার বাড়ি চলে গেছে। না দাদা। বুবুন কি জবাব দেবে ভাবছিল, এমন সময় ওর রাঙাদি বললে, লোকটা ম্যাজিকের সঙ্গে ড্রামা মিশিয়েছে চমৎকার। একেবারে সত্যি বলে ভুল হয় না দিদি? সুচরিতা অন্য কথা বুঝি চিন্তা করছিল, বললে, ঠিক বলেছিস। ম্যাজিককে যে এইভাবে দিব্যি বাস্তবে রূপ দেওয়া যায় তা চোখে না দেখলে কল্পনা করা কঠিন। জাদু সম্রাট উপাধি কি আর এমনি দিয়েছে লোকে? সামনে একটা ডবল ডেকার আসতে ওরা হুড়মুড় করে উঠে পড়ল। গল্পটা এখানেই শেষ। কেমন লাগলো গল্পটা আমাদের অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমাদের চ্যানেলটিকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।